श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। गाईघाटा हाई स्कूल उच्च माध्यमिक সেই স্কুলের বাৎসরিক উৎসবে যে আমাকে আসবার দুর্লভ সুযোগ করে দেওয়া হয়েছে এই দ্বীপ্রহর কালে, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত, কৃতজ্ঞতা প্রকাশ করছি স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুলের প্রেসিডেন্ট এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অভিভাবক অভিভাবিকারা যদি থেকে থাকেন তাদের সকলের উদ্দেশ্যে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি পার্শ্ববর্তী স্কুল থেকে যে সমস্ত শিক্ষিকা এবং ছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে আন্তরিক স্নেহ জ্ঞাপন করছি। আর বিশেষ করে আন্তরিক স্নেহ জানাচ্ছি এই স্কুলের যারা শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার সেই সমস্ত ছাত্র ও ছাত্রীদের। আচ্ছা, তোমরা দেখছি কথা বলতে খুব ভালোবাসো, ঠিক আছে? কানে কানে এর সাথে ওর সাথে ফিসফিস করছো, খুব সুন্দর। এবার আমি তোমাদেরকে কথা বলার সুযোগ করে দেব, সেই সময় কথা বলতে হবে, রাজি? বেশ, তাহলে এই রকম আমরা দেখেছি মঞ্চে যখন আমরা বক্তব্য রাখি তখন একটা সময়ের পরে বোর ফিল করো তোমরা, কিন্তু আশা রাখবো যেহেতু তোমাদেরকে বলা হলো আমার একটা নাম আছে সেবা পরানন্দ মহারাজের পরে আরেকটা নাম সকলে দেয় তোমাদের মতো ছাত্রছাত্রীরা, আমি তোমাদের বন্ধু মহারাজ। তো আমি যখন কথা বলার সুযোগ করে দেব তখন তোমাদেরকে কথা বলতে হবে, ঠিক আছে? না হলে সকলে একটু সোজা হয়ে সিদ্ধারা সোজা করে বসো। আমরা কেউ ঘুমোতে বসিনি এখানে, আমরা কিছু শিখবার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। কেউ কোনো কথা বলবে না। এই যে ডান দিকে যারা রয়েছো, আমি যেই দেখবো কথা বলছো তাকে তুলে প্রশ্ন জিজ্ঞেস করবো, কিন্তু আর প্রশ্নের উত্তর দিতে হবে। আমি খুব কঠিন মাস্টার মশাই, ঠিক আছে? সেই জন্য কথা বলতে পারবে না। যখন আমি কথা বলার সুযোগ দেব তখন তোমরা কথা বলবে। আমি যে সমস্ত নতুন নতুন স্কুল কলেজে যাই সেখানে গিয়ে আমি একটা প্রশ্ন করি। আজকে তোমাদের বিদ্যালয়ে আমি নতুন প্রথমবার এলাম, তোমাদেরকেও একটা প্রশ্ন করব। তোমরা কি এরকম বাড়িতে শুনেছ যে আগেকার দিনের ছেলে মেয়েগুলো ভালো ছিল, এখনকার দিনের ছেলে মেয়েগুলো খুব খারাপ হয়ে গেছে? কারা কারা শুনেছ একটু হাত তোলো দেখি। আরে বাবা, সবাই শুনেছ? আচ্ছা, স্কুলে এসে শুনেছ যে আগের ব্যাচের ছেলে মেয়েগুলো ভালো ছিল, এখনকার ব্যাচের ছেলে মেয়েগুলো খারাপ হয়ে গেছে? কে কে শুনেছ? সাহস নিয়ে একটু হাত তুলতে হবে, কিন্তু মঞ্চে স্যার ম্যাডামরা উপস্থিত আছেন ঠিকই, কিন্তু সাহসের সঙ্গে হাত তোলো। শুনেছ? তাহলে এবার হাত নামাও। আজকে আমরা যার কথা শুনবার জন্য এখানে সমবেত হয়েছি তিনি এই কথা বলেন না, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলছেন যে গরু মিথ্যা কথা বলে না, দেওয়াল চুরি করে না, গরু চিরকাল গরুই থেকে যায়, দেওয়াল চিরকাল দেওয়ালই থেকে থাকে। মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে থাকে, মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে। তুমি আমি যদি চাই তুমি আমি দেবতা হয়ে উঠতে পারি, শুধু আমাদের নিজেদের মধ্যে সেই অন্তর্নিহিত যে দেবত্ব রয়েছে সেই দেবত্বের পূর্ণতার সাধনকে স্বামী বিবেকানন্দ বলছেন সেটাই হলো প্রকৃত শিক্ষা। আমি প্রথম 5টা পয়েন্ট বলবো, তোমরা মনে রাখার চেষ্টা করবে। প্রথম পয়েন্ট, সেলফ কনফিডেন্স। কি বললাম? সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্সের বাংলা কে বলতে পারবে? জোরে। আত্মবিশ্বাস। ভেরি গুড। আত্মবিশ্বাস আমরা কি করে অর্জন করব সেটা শিখবো। যে আমরা বারবার শুনে থাকি যে কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না। এই যে সামনের সারির এরা ছাত্রী না শিক্ষিকা? কথা বলছে ছাত্রী। আচ্ছা, পড়া ধরবো, কিন্তু কথা বলা যাবে না। সেলফ কনফিডেন্সের কথা স্বামী বিবেকানন্দ বারবার করে বলছেন যে আমাদের মধ্যে সেই শক্তি রয়েছে
সেই শক্তিকে আমাদের জাগ্রত করতে হবে। বলো দেখি আমার সঙ্গে, ইফ ইউ থিঙ্ক আই ক্যান, আরেকটু জোরে হতে পারে কিন্তু, ঠিক আছে? ইফ ইউ থিঙ্ক আই ক্যান, ইউ আর রাইট, ইউ ক্যান। ইফ ইউ থিঙ্ক I cannot, you are right, you cannot. এর বাংলা কে বলতে পারবে? বাংলা কে বলতে পারবে? উঁচু ক্লাসের যারা রয়েছে তারা আশা রাখবো যে বলতে পারবে। দেখো তোমরাই কিন্তু ফিসফিস করে এর সাথে ওর সাথে কানে কানে কথা বলছিলে। তোমরাই আজকে হয়তো 7, 8 পাস করে বসে আছো, কিন্তু একটা সহজ ইংরাজির বাংলা বলতে পারছো না। তখন মাথাটা লজ্জায় নিচু হয়ে যাচ্ছে না? এই মাথাটা লজ্জায় নিচু হওয়ার জন্য আমরা বিবেকানন্দের কথা শুনতে আসি নাই, আমরা কিছু শেখবার জন্য এসেছি। এমন শিক্ষায় শিক্ষিত অর্জন করব, আমাদের জেলা, জেলা বাইরে রাজ্য, রাজ্যের বাইরে গোটা দেশ, দেশের বাইরে গোটা বিশ্বের দরবারে তুমি আমি নিজেকে উপস্থাপন করতে পারবো এই গাইঘাটা হাই স্কুল থেকে। আমরা চাইলেই আমরা পারবো। সেইটাই বলা হলো ইফ ইউ থিঙ্ক, তুমি যদি মনে করো আই ক্যান, আমি পারবো, ইউ আর রাইট, তুমি ঠিক ভেবেছো তুমি পারবে। ইফ ইউ থিঙ্ক, যদি তুমি মনে করো যে আই ক্যান নট, আমি পারবো না, তাহলে ইউ আর রাইট, তুমি ঠিক ভেবেছো আই কান্ট, আমি পারবো না। বুঝতে পেরেছ? সেই জন্য মনে রাখবে যে সব সময় মনে রাখবে যে অপরেরা যা পারে আমিও তাই পারবো, অপরেরা যা পারে না তাও আমি চেষ্টা করলে পারবো। এইটা সব সময়ের জন্য যদি মনে রাখতে পারো, তাহলে দেখবে কোনো কাজ আমাদের কাছে ভীতির সঞ্চার করবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য আমরা স্বামী বিবেকানন্দের দিকে তাকাবো। তোমরা শুনে রাখো, ছোট ছোট ঘটনা বলতে বলতে যাব। বিবেকানন্দ একবার বেনারসে রয়েছেন, কাশী যাকে এখন বলা হয়, সেখান দিয়ে তিনি হাঁটছেন, আর একদল বাঁদর বিবেকানন্দকে তাড়া করেছে। বিবেকানন্দ সেই বাঁদরের ভয়ে দৌড়াতে শুরু করেছেন। একজন সন্ন্যাসী তখন বিবেকানন্দকে বলছেন যে রুখে দাঁড়াও। তখন স্বামী বিবেকানন্দ সেই বাঁদরগুলোর যেই দিক থেকে দৌড়ে আসছিল তাদের বিপক্ষে রুখে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে বাঁদরগুলো পালিয়ে চলে গেল। বিবেকানন্দ পরবর্তীকালে এই ঘটনার উল্লেখ করে বলছেন, এই রকম ভাবে আমরা যখন কোনো ভালো কাজ করতে যাব, নানা রকম সমস্যা আমাদেরকে তাড়া করবে, কিন্তু আমরা যদি সেই সমস্যার বিপরীতে নিজেদেরকে একবার ফেস টু ফেস দাঁড়াতে পারি, তাহলে সেই সমস্যাগুলো আমার তোমার কাছ থেকে চলে গিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। বলো দেখি, স্বামী বিবেকানন্দ বলছেন, আমার সাথে বলবে, ওঠো জাগো। উঠতে বলিনি, বলতে বলেছি, মুখে বলবে, ওঠো জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ থেমো না। বুঝতে পেরেছো? তাহলে এই ওঠো বলতে একেবারে স্ট্যান্ড আপ হয়ে গেছো, সেইটা না হয় একটু সিদ্ধারাটা সোজা করে বসতে পারি, বারবার বলবো না কিন্তু। আমি প্রথমেই শুরু করেছি, আমরা সোজা হয়ে বসবো। এই সোজা হয়ে বসার অভ্যেস প্রথম আমাদের করা খুব প্রয়োজন। তাতে কি হয়? তাতে আমাদের মেধার শক্তি বাড়ে, আমাদের মনে রাখার ক্ষমতা অনেক গুণ বাড়ে যদি আমরা সোজা হয়ে বসি। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, যখন আমি চেয়ারে বসেছিলাম ঠেসান অনায়াসে দিতেই পারতাম, কিন্তু একেবারে সোজা হয়ে বসেছিলাম। কেন না, আমাদের মেমোরিটা অনেক বেশি কাজ করে। আজকে আমরা কত কিছু ডেটা এন্ট্রি করবার জন্য ডিভাইস বেরিয়েছে না, সেইগুলো কারা আবিষ্কার করেছে? এই মেমোরি থেকে বার করে তারা আবিষ্কার করেছে। তোমরা যদি চাও এখানে সব স্টোর করে রাখতে পারো। সামনে তো দেখছি সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে বসে আছো, ভেতরে নিশ্চয়ই খাতার পেন আছে, চাইলে বার করতে পারো। ছোট ছোট কথা যেইটা ভালো লাগবে সেটা একটু নোট ডাউন করতে পারো,
বাড়ি গিয়ে সেটাকে ফলো করতে পারো। তাহলে প্রথম আমরা কি বললাম? সেলফ কনফিডেন্স, তাই তো? নেক্সট আমরা কি বলবো? এই সেলফ কনফিডেন্স যদি আমাদের ঠিকভাবে এসে যায়, আত্মবিশ্বাস যদি এসে যায়, নেক্সট স্টেপ আসবে কনসেন্ট্রেশন। কি বললাম? কনসেন্ট্রেশনের বাংলা কি? মনোযোগ। বলো দেখি আমার সাথে, কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ এডুকেশন। কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ এডুকেশন। শিক্ষার সার একাগ্রতা। শিক্ষার সার একাগ্রতা। স্বামী বিবেকানন্দকে একবার প্রশ্ন করা হলো, বা স্বামী বিবেকানন্দ বলছেন এক জায়গায়, বলছেন আমাকে যদি পুনরায় ছাত্র হতে হয়, আমি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথামেটিক্স কিচ্ছু নিয়ে ভাববো না, আমি একটা বিষয় নিয়ে ভাববো, সেটা হলো কনসেন্ট্রেশন। যদি আমাদের মনঃসংযোগ হয়ে যায় ঠিকভাবে, যদি মনঃসংযোগ করতে পারি ঠিকভাবে, তাহলে আমরা যে কোনো বিদ্যা আমরা অতি সহজে করতলগত করতে পারবো। মনে থাকবে? আচ্ছা, তোমরা সব ব্লেড দেখেছো? ব্লেড, এই যে বড়রা বাড়িতে সেভ করে, দাড়ি কাটে না, সেই ব্লেড দিয়ে যদি তুমি আগে একটা পেন্সিল ছোলো, সেই ব্লেড দিয়ে আগে একটা যদি পেপার কাটো, তাহলে সেই ব্লেড দিয়ে কি আর দাড়ি কাটা যাবে? কেন? ধার কমে যাবে। দেখো কত সুন্দর সুন্দর তোমরাই উত্তর দিয়ে দিচ্ছ, ধার কমে যাবে। ঠিক সেরকম সকালবেলা ঘুম থেকে উঠলে, ঘুম থেকে উঠবার পরে আমি জানি বড়রা কি করে, মোবাইল ফোন নিয়ে বসে বলল, মোবাইল ফোনে দেখলো আগের দিন যেটা পোস্ট করেছে সেটা কটা লাইক করলো, কটা কমেন্টস এলো, তারপরে বন্ধুদের সঙ্গে গসিপ করতে শুরু করলো, তারপরে হয়তো প্রাইভেট টিউটরের কাছে পড়তে গেল, তারপরে এসে স্কুল গেল, স্কুলের মধ্যে সেই পরিবেশ রক্ষা করতে পারলে না তোমরা, তারপরে বিকেলবেলা এসে খেলাধুলা করলে না, সন্ধেবেলা বলছো যে আমাকে জিওগ্রাফির প্র্যাকটিক্যাল করতে হবে। তখন মন বলবে যে না, এখন ওই ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি কিচ্ছু করতে ভালো লাগছে না। কেন না? মনকে তুমি সকাল থেকে এমন এমন কিছু কাজে লাগিয়েছো, মন এখন যদি বলে পড়তে বসো, তাহলে মনকে তুমি আর বসাতে পারবে না। সেই জন্য আমাদের ওই ধার কমে যাবে, মনের ধার কমে যাবে। ব্লেড দিয়ে যেমন আগে পেন্সিল কাটলে, কাগজ কাটলে যেমন ব্লেডের ধার কমে গেলে আর সেভ করা যাবে না, ঠিক সেরকম মনের ধার যদি আস্তে আস্তে কমে যায়, তাহলে কিন্তু আর সেই মনকে দিয়ে আমরা মনঃসংযোগ করতে পারবো না। মনে রাখবে এটা। সেই জন্য কি করতে হবে? ছাত্রায়ণাম অধ্যয়নম তপ। ছাত্রাবস্থায় অধ্যয়নই হচ্ছে তপস্যার সমান। সেই জন্য ঘুম থেকে উঠে সবার প্রথম আগের দিনের যে পড়াটা আমার বাকি রয়েছে, সেই পড়াটা আমাকে কমপ্লিট করতে হবে। মনে থাকবে? আমরা সকলে সাকসেস পেতে চাই কি না? চাই কি? কারা কারা চায় একটু হাত তোলো দেখি। জীবনে সাকসেস পেতে কারা কারা চায়? দেখো কেউ বাদ যায় না কিন্তু সাকসেস পেতে। সবাই আমরা সাকসেসফুল লাইফ লিড করতে চাই, কিন্তু এই সাকসেস পেতে গেলে কি করতে হবে? আমি একটা ফর্মুলা বলছি। সাকসেস পাওয়া মানে আমরা মোটামুটি ধরে নিই, যদিও তার কোনো বাউন্ডারি লাইন টেনে দেওয়া যায় না, তবু আমি ধরে নিলাম 100 আউট অফ 100 মানে আমাদের একটা সাকসেস পেলাম যে কোনো কাজে। এখন এই 100 অফ 100 পাবো কেমন করে? তোমরা জানো, যারা এখানে কে কে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছো দেখি, কারা কারা হাত তোলো। 11-এ পড়ছো কারা কারা? পেছনের দিকে আর ওই দিকে। আচ্ছা, তোমরা মাধ্যমিকে, আচ্ছা তোমরা মাধ্যমিকে অনেকে লেটার মার্কস পেয়েছো তো? 80-র ওপরে যারা মার্কস পেয়েছো, যে লেটার মার্কস পেয়েছো। কেন এই লেটার বলা হয় 80 পেলে? কে বলতে পারবে? কোন ছাত্রছাত্রী বলতে পারবে? হাত তোলো দেখি।
70 বলা হয় না কেন বলো? ভেরি গুড, ওর জন্য একটা জোরে হাততালি। LETTER, এল যদি তোমরা অ্যালফাবেটিক্যালি কাউন্ট করো ABCDEFGHIJKL 12, তো এই হচ্ছে এইরকম ভাবে LETTER যদি টোটাল কাউন্ট করো তাহলে তার যোগফল দাঁড়াবে 80। সেই জন্য 80কে বলা হয় লেটার মার্কস। বোঝা যাচ্ছে? ঠিক সেরকম 100 আউট অফ 100 পেতে গেলে কি করতে হবে জানো? আমাদের ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। এই ডিসিপ্লিনটাকে যদি তোমরা ওইভাবে অ্যালফাবেটিক্যালি কাউন্ট করো তাহলে দেখবে ABCD D=4, এইরূপ ভাবে যদি যোগ করো তাহলে দেখবে ওটা 100 দাঁড়াচ্ছে। তাহলে আমাদের ডিসিপ্লিন লাইফ লিড করতে গেলে কি করতে হবে? একটা জিনিস শোনাই। একজন ছাত্র সে তার আচার্যের কাছে গেছে, আচার্যের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে আচ্ছা আমি জীবনে সফল হব কেমন করে? আমরা প্রত্যেকে জীবনে সফল হতে চাই, তোমরা হাত তুললে। এখন আচার্যের কাছে গিয়ে প্রশ্ন রাখছে যে আমরা জীবনে সফল বা আমি জীবনে সফল হব কেমন করে? তখন তার টিচার সেই ছাত্রকে বলছে আচ্ছা তুমি সকালবেলা কখন ঘুম থেকে ওঠো? বলছে কোনো ঠিক নেই, যখন ঘুম ভাঙে তখন উঠি। আচ্ছা তারপরে ব্রাশ ট্রাশ করে কিছু ব্রেকফাস্ট করো? বলছে কোনো ঠিক নেই, ইচ্ছা হলে খাই, ইচ্ছা না হলে খাই না। আচ্ছা রোজ স্কুলে যাও? বলছে না কোনো ঠিক নেই, যেদিন ইচ্ছা করে সেদিন স্কুল যাই, যেদিন ইচ্ছা করে না সেদিন স্কুল যাই না। আচ্ছা স্কুল থেকে ফিরে মাঠে একটু খেলাধুলা করো? বলছে কোনো ঠিক নেই, এখন তো সব মোবাইলে গেম, মোবাইলে খেলতে বসে পড়ি। আচ্ছা সন্ধেবেলা একটু পড়াশোনা করতে বসো? কোনো ঠিক নেই, যদি ইচ্ছা করে তাহলে পড়াশোনা করতে বসি, যদি ইচ্ছা করে না পড়াশোনা করি না। আচ্ছা রাত্রিরে কখন ঘুমোতে যাও? বলছে কোনো ঠিক নেই, যদি কাউকে একবার অনলাইন পেয়ে যাই তাহলে তো চ্যাট করতে করতে কটা বেজে যায় তার কোনো ঠিক নেই। আচ্ছা তুমি কি প্রশ্ন করেছিলে মনে আছে? বলছে হ্যাঁ মনে আছে। কি প্রশ্ন? না জীবনে সফল হব কেমন করে। তখন টিচার বলছেন যে দেখো তুমি এর উত্তরটা প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে দিয়ে গেছো, কোনো ঠিক নেই। জীবনে সফল হব কেমন করে, কোনো ঠিক নেই। বুঝতে পেরেছো? তাহলে জীবনে সফল হতে গেলে কি করতে হবে? আমাকে নির্দিষ্ট রুটিনে চলতে হবে, আমাকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, তাহলে আমি আমার জীবনের সফলতার শিখরে পৌঁছাতে পারবো। আর যদি আমি ডিসিপ্লিন লাইফ লিড করি তাহলে আমি কনসেন্ট্রেট করতে পারবো যে কোনো কাজে। কনসেন্ট্রেট যদি করতে পারি তাহলে আমার কনফিডেন্স লেভেল অনেক গুণ বেড়ে যাবে। নেক্সট আমরা দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। নেক্সট, গোল ইন ইউর লাইফ। তোমার জীবনের একটা লক্ষ্য থাকা দরকার। আমরা রচনা লিখি না যে তোমার জীবনের লক্ষ্য কি? লিখেছো? কে কে লিখেছো একটু হাত তোলো। সেখানে কত কি লিখেছো না, যে আমাকে বড় হয়ে ডাক্তার হতে হবে, আমাকে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে হবে, কি আমাকে বড় হয়ে IPS হতে হবে, এরকম লিখেছো নানা রকম। কিন্তু এইগুলো হচ্ছে আমরা সব কেরিয়ার তৈরি করতে চাইছি। আমি যদি প্রশ্ন করি তোমাদের কাছে, আচ্ছা তোমরা পড়াশোনা শিখছো কেন? বলো দেখি, এক একজন একটু বলো কেন পড়াশোনা করছো, কেন স্কুলে আসছো, কেন? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই উত্তরটা আমি সব জায়গায় পাই যে চাকরি করার জন্য। আমি বলি খুব ভালো, চাকরি করো, কিন্তু আমার সাথে বলো দেখি, কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো। দেখো তোমরাই বলে দিচ্ছ, কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ বিগ জিরো। তাহলে আমরা শুধু চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করব না, আমরা শুধু কেরিয়ারের পেছনে দৌড়াবো না, আমরা এমন একজন ব্যক্তিত্বে পরিণত হব যে
সেই মানুষ নয় দেবতা হতে পারবো। স্বামী বিবেকানন্দের যে কথাটা দিয়ে আমরা শুরু করলাম, মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে, সেই দেবত্বে উত্তীর্ণ হতে পারবো। আমরা বলি না, কোনো মানুষকে দেখলে, কোনো ডক্টরকে দেখলে যে ইনি মানুষ না, ইনি দেবতা, তার মানে কি তিনি একেবারে চতুর্ভুজধারী নারায়ণ হয়ে গিয়ে স্টেথোস্কোপ নিয়ে তারপর অপারেশন করতে যাচ্ছেন? না, তার মধ্যে এমন কিছু দৈবিক গুণ, ভালো গুণ, সেইগুলো প্রকাশ পাচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে না তিনি মানুষ, সাক্ষাৎ দেবতা। আবার এখানে যারা এই এত সুন্দর আলোচনার মধ্যেও কাঁধে হাত দিয়ে গল্প করছো, তাদেরকে দেখে কি মনে হচ্ছে? তারা কি আমাদের দেখে মনে হচ্ছে তারা এই আসরে বসে থাকার জন্য একেবারে উপযুক্ত নয়। আমরা প্রত্যেকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। যে ভাইটি বা যে দাদাটি কাঁধে হাত দিয়ে এখনো গল্প করছে এই আলোচনা চলাকালীন, সেই ভাইটি সেই দাদাটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে এই আলোচনা সভায় এইরূপ আচরণ করতে নাই। যারা করছিল তাদের মুখটা নিচু হয়ে গেল। তাহলে কতখানি লজ্জার যে তারাও নিজেরা অনুভব করছে যে তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমি বলি, খুব করে গল্প করো, তোমরা আছো বলে আমরা শিক্ষা পাচ্ছি যে অন্তত এই আলোচনা সভায় এইরূপ আচরণটি করতে নাই। সেই জন্য আমরা কিরূপ আচরণ করব? দেবতার মতো আচরণ করব না দানবের মতো আচরণ করব, সেটা কিন্তু তোমার আমার হাতে রয়েছে। তুমি আমি যদি চাই তাহলে কিন্তু আমরা দেবতাও হতে পারি, তুমি আমি যদি চাই তাহলে তুমি আমি দানব হতে পারি। বুঝতে পেরেছ? তো সেই জন্য তোমার আমার জীবনের লক্ষ্যটা কি? দেবতা হওয়া না তোমার আমার জীবনের লক্ষ্যটা দানব হওয়া? বলো দেখি। উত্থায় উত্থায় বৌদ্ধভ্যাম কি মাদ্যা সুকৃতম কৃতম আয়ুষা খণ্ডমাদায় রবি অস্ত গমিষ্যতি। এর বাংলা করলে এরকম হবে যে সকালবেলা ঘুম থেকে উঠে উত্থায় উত্থায় বৌদ্ধভ্যাম কি মাদ্যা সুকৃতম কৃতম। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রতিদিন ভাবতে হবে তুমি আমি আজকে সারাদিনে কি একটা ভালো কাজ করতে পারি। কি মাদ্যা সুকৃতম কৃতম। কেন? আয়ুষ খণ্ডমাদায়, আমাদের জীবন থেকে একটা ডেট ক্যালেন্ডারে চলে যাওয়া, মানে তোমার আমার জীবন থেকে একটা আয়ু চলে যাওয়া। কখন? রবি অস্ত গমিষ্যতি, যখন সূর্য অস্তাচলে পাড়ি দেবেন তখন তোমার আমার জীবন থেকে একটা দিন চলে গেল। আমি তুমি চাইলে একটা দিন একটু ভালো কাজ করতে পারতাম, তুমি আমি ভালো কাজ করলাম না। সেই তারপরেই স্বামী বিবেকানন্দ বলছেন নেক্সট পয়েন্ট, আনসেলফিশনেস ইজ গড। কি বললাম? আনসেলফিশনেস মানে কি? কে বলতে পারবে? হাত তুলে বলো। সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, তাহলে আনসেলফিশ মানে হচ্ছে নিঃস্বার্থপর, আনসেলফিশনেস মানে নিঃস্বার্থপরতা। স্বামী বিবেকানন্দ বলছেন নিঃস্বার্থপরতাই হচ্ছে ভগবান, আনসেলফিশনেস ইজ গড। আমরা কি করে নিঃস্বার্থপর হতে পারি সেটা আমরা যদি এখান থেকে শিখে নিতে পারি তাহলে দেখব যে আমরা ওই একটা প্রকৃত মানুষে, প্রকৃত দেবতায় পরিণত হতে পারি। তিনটে শব্দ বলবো, বলো দেখি তিনটে শব্দ কি কি? সংস্কৃতি, জোরে জোরে, সংস্কৃতি, প্রকৃতি, বিকৃতি। সংস্কৃতি কি? আগে আমাদের প্রকৃতিটা দিয়ে আলোচনা করি। প্রকৃতি হচ্ছে আমাদের খিদে পেলে খাবার খাই, তৃষ্ণা পেলে জলপান করি, এটা হচ্ছে আমাদের প্রকৃতি। বিকৃতি কি? বিকৃতিটা তোমরা খুব ভালো বোঝো। এই তোরা কথা বলছিস কেন? বিকৃতিটা তোমরা খুব ভালো বোঝো। কখন বোঝো জানো? যখন বাড়ি থেকে একটা ভালো টিফিন নিয়ে আসো, যেই টিফিন বক্সটা খুললে আর সেই টিফিন বক্স থেকে একটা ভালো স্মেল বেরোলো না, তখন এই আমফান আর ইয়াস কত জোর গতিবেগে প্রবাহিত হয়েছে, তার থেকে দেখবে তার দ্বিগুণ গতিবেগ সম্পন্ন ঝড় তোমার ওই টিফিন বক্স থেকে বয়ে গেল। ঠিক কি না? লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, এটাই সত্য।
যে এটা হচ্ছে বিকৃতি একে বলে, যে অপরের খাবারকে, অপরের টিফিন যাতে আমরা ছিনিয়ে খেয়ে নেওয়া, এটাকে বলা হয় বিকৃতি। তাহলে প্রকৃতি, বিকৃতি। সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে অপরের সঙ্গে যদি আমরা শেয়ার করে কোনো খাবার খাই। সারগাছি রামকৃষ্ণ মিশনের নাম শুনেছ কেউ কেউ? সারগাছি রামকৃষ্ণ মিশনের একটা ঘটনা বলি। এরকম টিফিন হয়েছে, সেখানে ছাত্রী নেই, শুধু ছাত্র। সেই সারগাছি রামকৃষ্ণ মিশনে টিফিন যখন হয়েছে, একজন ছাত্র হেডমাস্টার মহারাজের ঘরের দিকে ছুটে গেছে টিফিন বক্সটা নিয়ে। তখন মহারাজ জিজ্ঞেস করছেন, কিরে আজকে কি তোর টিফিনটা কি কেউ খেয়ে নিয়েছে? তখন সেই ছাত্র বলছে, না মহারাজ, আজকে আমার টিফিনটা কেউ খায়নি। আজকে মা আমাকে একটু ভালো টিফিন দিয়েছে, আমি বন্ধুকে নিতে বলছি, খেতে বলছি, ও খাচ্ছে না। মহারাজ আপনি প্লিজ বলুন যাতে আমার কাছ থেকে একটু টিফিনটা সে খায়। এটা হলো সংস্কৃতি। কালকেই একটা ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়েছিলাম। তোমরা তো এই গ্রামের দিকে থাকো, অনেক ভালো। ইংলিশ মিডিয়াম স্কুলের বাড়ির ছাত্রছাত্রীদের বাবা মায়েরা শিখিয়ে দেয় যে দেখ, তোকে যে টিফিনটা দেয়া হলো সেই টিফিনটা কেবলমাত্র তুই খাবি, অন্য কাউকে দিবি না। তোমাদেরকে যদি এইরূপ কথা বাড়ির লোক বলে থাকেন, তোমরা শুনবে না। আমি এই মঞ্চ থেকে বলছি, তোমরা শুনবে না। তোমরা যেইটুকুনি খাবার পাবে সেইটুকুনি খাবার অপরকে দিয়ে খাবে। যা খাবে সেটা অপরকে শেয়ার করে খাবে। তাহলে দেখবে যে তার আনন্দ কতখানি। যে আমি একা খেয়ে যে আনন্দ, তার থেকে অনেক গুণ বেশি আনন্দ হচ্ছে যদি আমরা দিয়ে কিছু খেতে পারি। এই হচ্ছে আনসেলফিশনেস ইজ গডের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, যে আমরা কি করে নিঃস্বার্থপর হতে পারি। যে আমরা ছাত্র, এই ছাত্রাবস্থায় আমরা কি করে সেবা করতে পারি। দেখো, আমি তোমাদের শেখাচ্ছি। তোমরা পরীক্ষার হলে পরীক্ষা দিতে আসো, পেন নিয়ে আসো। তোমরা একটা পেন নিয়ে আসবে না। নিজের জন্য যদি একটা পেন নিয়ে আসো, তার থেকে অধিক সংখ্যক 2-3টি পেন নিয়ে আসবে। পরীক্ষার হলে তোমার বন্ধুর, কোনো বন্ধুর যদি সেই কলমের কালি আটকে যায়, সঙ্গে সঙ্গে একটা পেন তোমার ব্যাগ থেকে বেরিয়ে যাবে, তুমি তাকে হেল্প করতে পারো যে নে তুই এই পেনটা দিয়ে লেখ। এর জন্য এমন কিচ্ছু পরিশ্রম করতে হয় না। শুধু এই শিক্ষাগুলো যদি আমরা এই ছাত্রাবস্থা থেকে তৈরি করতে পারি নিজেদেরকে, যদি শিক্ষক শিক্ষিকারাও, পিতামাতারাও যদি এইরূপভাবে আমরা ধরিয়ে দিতে পারি তোমাদেরকে, তাহলেই তোমরাই বড় হয়ে স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভবিষ্যতের ভারতবর্ষ গঠন করতে পারবে। এটা আমি আশাবাদী। বুঝতে পেরেছ? এইরকম ভাবে পেন নিয়ে আসবে। এর থেকে আরেকটু যারা বড়, মাধ্যমিক দিয়ে দিয়েছো, তারা যখন ট্রেনে বাসে চড়বে, তখন তোমরা একটা সেবা কাজ করতে পারো। কি সেবা? না, যখন তুমি একটা সিট পেয়েছো, ট্রেনে বাসে উঠেই বসে পড়লে, দেখতে পাচ্ছ যে সামনে একজন বৃদ্ধা বা বৃদ্ধা দাঁড়িয়ে রয়েছে, বা তোমার থেকে সিনিয়র কেউ দাঁড়িয়ে রয়েছে, তুমি অনায়াসেই চাইলে তুমি ওই সিটটা ছেড়ে দিয়ে তাকে বসতে দিতে পারো। এই সেবাগুলো করতে গেলে আমাদের কোনো পয়সা লাগে না। এই সেবা করতে গেলে আমাদের সময় নষ্ট হয় না। এই সেবা করতে গেলে আমাদের শ্রম দিতে হয় না। আমরা এই শ্রম, অর্থ, সময়ের নিরপেক্ষভাবে আমরা সেই সেবাগুলো করতে পারি এই ছাত্র অবস্থা থেকে, যদি আমাদের রুটটা জানা থাকে, পথটা জানা থাকে। আমি যেমন ছাত্রছাত্রীদের আরেকটা বলি, যদি দুর্গাপুজোর সময় তোমাদের যদি 4টে জামা হয় কি 3টে জামা হয়, তাহলে যখন ঠাকুর দেখতে যাবে তোমার পাড়ার প্যান্ডেলে, সেখানে গিয়ে দেখবে যে একজন ঢাকি বাজানোর জন্য এসছেন, ঢাক বাজানোর জন্য একজন ঢাকি এসেছেন, তার সঙ্গে কাঁসর বাজানোর জন্য তোমারই বয়সী একটি ছোট্ট বাচ্চা ছেলে এসেছে সুদূর গ্রাম থেকে। সে, তার পরনে হয়তো দেখছো যে একটা পুরনো জামা রয়েছে। তুমি তখন তোমার বাবা মাকে বলবে যে বাবা কি মা, আমার তো 3টে জামা হয়েছে, কি আমার 4টে জামা হয়েছে,
আমি একটা জামা কি এই ভাইটিকে দিতে পারি না? যদি করতে পারো তাহলে বিবেকানন্দের নির্দেশিত পথ অনুযায়ী আমরাই দেবতা হতে পারি, আমরাই মানুষে পরিণত হতে পারি। এই সেবাগুলি করতে শুধুমাত্র আমাদের হৃদয়ের বিকাশের প্রয়োজন হয়, এছাড়া এর থেকে বেশি আর কিচ্ছুটির প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, একটা গল্প আমার এই প্রসঙ্গে খুব সুন্দর মনে পড়ে, যে একবার এরকমই একটি ক্লাসরুমে শিক্ষক মশাইরা বলেছেন, এখন আবার এইগুলো হয়, মানে ইংলিশ মিডিয়ামের যে সমস্ত স্কুল, ডন বস্কো, এগুলো খুব করে ওরা, যে একটা শিবজ্ঞানে জীব সেবা এইরূপ করে আসতে হবে, এই করে আসার পরে একটা মার্কস দেয়া হবে, আবার এটা ফটো তুলতে হবে, ফটো তুলে ওটাকে প্রেজেন্ট করতে হবে, তারপরে সেটার মার্কস দেয়া হবে। সেইটার কি ভয়ানক ক্ষতি সেটা একটু শোনাই। এরকম স্কুলে বলা হয়েছে যে দেখো একটা শিবজ্ঞানে জীবসেবা বা একটা সোশ্যাল ওয়ার্ক কিছু করে আসতে হবে, তার ভিত্তিতে একটা নাম্বার আছে। তো তখন স্কুল থেকে বেরিয়ে তারা সবাই সেবা কাজ করলো। এক সপ্তাহ বাদে স্কুলের ক্লাস টিচার ছাত্রকে জিজ্ঞেস করছে, সমস্ত ছাত্রদের, এই যে আবার অ্যাটেনশন ব্রেক করছে, সোজা হয়ে বসো, সামনে ব্যাগ আছে, বালিশ নেই তো, ঝুঁকে পড়ছো কেন? ঠিক আছে, বেশ, ভেরি গুড। তো সেই ছাত্রকে, প্রথম ছাত্রকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা তুমি কি সেবা কাজ করলে এই সপ্তাহে বলো। তখন প্রথম ছাত্র উত্তর দিচ্ছেন যে রাস্তায় একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে চাইছিল, তাকে আমি রাস্তার এপার থেকে ওপার করে দিলাম। দ্বিতীয় ছাত্রটিকে স্যার তুললেন, স্যার তুলে বললেন আচ্ছা তুই কি সেবা কাজ করেছিস বল। দ্বিতীয় ছাত্রটিও বলল যে আমিও ওই অন্ধ ব্যক্তিকে রাস্তার এপার থেকে ওপার করে দিয়েছি। এইরূপভাবে ক্লাসরুমে 50 জন ছাত্র রয়েছে, 49 জন ছাত্র একই উত্তর দিল। 50তম ছাত্রটি সে একটু হাদা বোদা টাইপের, নামও হাদা। তো তখন স্যার তাকে বলছে, এই হাদা ওঠ, উঠে বল তুই কি সেবা কাজ করেছিস সেই এক সপ্তাহে। তখন হাদা বলছে যে স্যার আমিও ওই অন্ধ ব্যক্তি তাকে রাস্তার এক পার থেকে আরেক পারে করে দিলাম। তখন মাস্টারমশাই তখন জিজ্ঞেস করছেন যে আচ্ছা তোরা কি আমাকে বোকা ঠাউরেছিস? এই এক সপ্তাহের মধ্যে তোরা 50 জন অন্ধকে পেলি কোথায় বল। তখন হাদা, ও তো একেবারে সহজ সরল ছেলে, তো ও তখন বলছে মাস্টারমশাই আমরা 50 জন অন্ধকে পাইনি, আপনি বলেছিলেন সেবা কাজ করে এলে আমাদের নাম্বার দেবেন, সেই নাম্বারের পাওয়ার আশায় ওই প্রথম সারির সুনীল ও একটা অন্ধ ব্যক্তিকে দেখলো রাস্তায় রোদ পোয়াচ্ছে শীতকালে, রাস্তার এক পাশে দাঁড়িয়ে। ও তখন সুনীল কি করলো, রাস্তার এক পার থেকে হিরির হিরির করে টানতে টানতে অন্ধ ব্যক্তিকে রাস্তার এপারে করে দিল। ওকে দেখা দেখি দ্বিতীয় ছাত্র, ও নাম্বার পেয়ে যাবে, আমি নাম্বার পাবো না, তখন ওই অন্ধ ব্যক্তিটিকে আবার হিরির করে টানতে টানতে ওই পারে আবার নিয়ে গেল। এইরূপভাবে আমরা সকলেই নাম্বার পাওয়ার জন্য ওই বৃদ্ধ লোকটিকে একবার রাস্তার এপার থেকে এপার করেছি, রাস্তার এপার থেকে ওপার করেছি। সে চাইনি রাস্তা পার হতে। তাহলে আমরা নাম্বার পাওয়ার জন্য যেন সেবা কাজ না করি, ঠিক আছে? যার প্রয়োজন সেবার তাকে আমরা সেবা কাজ বা সেবা দিতে পারি। যেমন পেছন দিকে বেশ শক্ত সামর্থ্য ছেলেরা বসে রয়েছে, আমার সাথে যখন ছেলেরা এরকম কোথাও ট্রাভেল করে তখন আমি বলি যে আমরা ট্রেনে করে ট্রেন ধরতে যাচ্ছি, দেখবে কত বৃদ্ধা একটা ব্যাগ ক্যারি করতে পারছে না। তুমি আমি চাইলে অনায়াসেই সেই ব্যাগটা তাদেরকে বহন করে তাদের ট্রেনে তুলে দিয়ে আসতে পারি কিন্তু ভাই, সত্যই পারা যায়। এর জন্য পয়সার প্রয়োজন হয় না। স্বামী বিবেকানন্দ বলছেন, কে কবে কোথায় দেখেছে টাকায় মানুষ করিয়া থাকে, মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। তার সখার প্রতি কবিতা যখন আরেকটু বড় হবে পড়বে, সেখানে বিবেকানন্দ বলছেন, দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। সেখানে বলছেন না যে আমার অর্থের সম্বল থাকতে হবে। স্বামী বিবেকানন্দ যেন 3H ফর্মুলা বলছেন, H ফর হার্ট, H ফর হেড অ্যান্ড H ফর হ্যান্ড।
কি কি বললাম? তিনটে এইচ কে বলতে পারবে? H for heart, H for hand, H for head. আবার বলছি, ভালো করে শোনো। H for heart, H for head and H for hand. অপরের দুঃখটা দেখে আগে হৃদয়ে অনুভব করতে হবে। তোমাদের মতো ছোট ছোট অবস্থায় কি হয়, তোমরা ছুটির সময় একেবারে ঘন্টার বেলটি পড়লো, একেবারে জোর সে একেবারে সিঁড়ি দিয়ে নামছো। সেই সময় একটি বন্ধু হয়তো পা মুচকে পড়ে গেল। তোমরা কি করো জানো? আমি জানি না তোমরা স্কুলে করো কি না, অন্যান্য স্কুলের অভিজ্ঞতা বলছি। সঙ্গে সঙ্গে তারা কি করে, আগে হাসতে শুরু করে, কেন সে ওইভাবে পড়ে গেল। সে হয়তো যন্ত্রণায় কাতরাচ্ছে, তার একটা ফার্স্ট এডের প্রয়োজন সেই সময়, কিন্তু আমরা হাসতে শুরু করি সে কেন পড়ে গেল। কখনো করবে না বাবা। এই এইচ ফর হার্ট, আগে হৃদয় দিয়ে অনুভব করবে তার কতটা ব্যথা লেগেছে, তার কতটা যন্ত্রণা পেয়েছে। সঙ্গে সঙ্গে প্ল্যান করতে শুরু করবে যে কি করে ওর ব্যথাটাকে কমানো যায়। দৌড়ে চলে আসবে টিচার্স রুমে এসে স্যারেদের খবর দেবে, ফার্স্ট এড বক্স থাকলে সেটাকে নেবে, নিয়ে এইবার এইচ ফর হ্যান্ড, সেই হাত দিয়ে তোমারই বন্ধুটির কি তোমার ভাইটির কি তোমার দাদাটির একটু সেবা করবার চেষ্টা করবে। কখনো সিঁড়ি দিয়ে পড়ে গেলে হাসতে শুরু করো না বাবা। অনেক বড় বড় কথা অনেক জায়গায় শুনবে, আমি ছাত্রছাত্রীদের কাছে ছুটে যাই এই ছোট ছোট কথাগুলো শিখিয়ে দেবার জন্য। আর তা যদি পালন করতে পারো তাহলে দেখবে তুমি কোথায় একটা পৌঁছে গিয়েছো নিজেও ধারণা করতে পারছো না। মানুষের সংখ্যা দিন দিন আমাদের সমাজ থেকে কমছে। এখন বলবে কি করে, আমরা তো দিন দিন দেখছি জনসংখ্যা বাড়ছে। দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে কিছু কোয়ালিটির প্রয়োজন হয়। সেই মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। লাস্ট, তোমাদের হয়তো বোর্ড লাগছে, ফিফথ পয়েন্ট, টাইম ম্যানেজমেন্ট। শুনতে চাও? একটু লিখতে চাও? লিখতে পারো? টাইম ম্যানেজমেন্ট প্রথম বলো। রেডি? বলো, টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড। টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড। টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট। সময় নষ্ট মানে হচ্ছে জীবন নষ্ট। আর সময়কে যদি কাজে লাগাতে পারো তাহলে কিরূপ হবে সেটা আমরা এখন শিখব। প্রথম, আমরা সময় দেখি কিসে? ঘড়িতে। ঘড়ির ইংরেজি কি? ওয়াচ। ওয়াচের আরেকটা বাংলা কি? হ্যাঁ, দেখা বা লক্ষ্য রাখা, তাই তো? দেখো, একটা ওয়াচ ফর্মুলা বলবো, ডাব্লিউ ফর ওয়ার্ড, ওয়াচ ইওর ওয়ার্ড। আমরা কি কথা বলবো সেই দিকে যেন আমাদের লক্ষ্য থাকে। আমরা এমন কোনো কথা বলবো না যে কথার দ্বারা অপরকে আঘাত করতে পারি। ওয়াচ ইওর ওয়ার্ড। তারপরে কি? এ ফর অ্যাকশন, ওয়াচ ইওর অ্যাকশন। আমরা কি কাজ করব সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। এমন কোনো কাজ করব না, লিখছো তোমরা? লিখে নিতে পারো। এ ফর অ্যাকশন, যে এমন কোনো কাজ করব না যে কাজের দ্বারা আমাকে লোকে ছিছি করবে। এমন কাজ করব যে কাজের দ্বারা এইরকম মঞ্চে ডেকে গলায় মালা পরিয়ে উত্তরীয় পরিয়ে সম্মান জানাবে। কোনটা করতে চাও? হ্যাঁ, দ্বিতীয়টা। তাহলে এখন থেকে নিজেকে প্রস্তুত করতে হবে, ঠিক আছে? ওয়াচ ইওর অ্যাকশন। টি ফর থট, কি চিন্তা করব। থট মানে চিন্তা, যে আমরা কারুর ভালো চিন্তা করছি
না কারুর খারাপ চিন্তা করছি। এই ওয়াচ ইওর থট। সি, সি ফর ক্যারেক্টার, ওয়াচ ইওর ক্যারেক্টার, যে আমাদের চরিত্রের দিকে লক্ষ্য রাখবো, ওয়াচ ইওর ক্যারেক্টার। অ্যান্ড এইচ ফর হ্যাবিট, ওয়াচ ইওর হ্যাবিট, আমাদের অভ্যাসটা কেমন হচ্ছে সেইটার দিকে আমরা নজর রাখবো। বোঝা যাচ্ছে? প্রথম টাইম ম্যানেজমেন্টের ফার্স্ট পয়েন্ট, যারা লিখছো লেখো, আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। নেক্সট স্টেপ, নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। থার্ড স্টেপ, নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, not urgent, not important. Fourth step, not urgent but important, not urgent but important. এগুলি আরো দীর্ঘায়িত করে বলা যাবে, আমি সময় সংক্ষেপে শুধু একটা একটা করে উদাহরণ দেব। প্রথম কি বলেছি? আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। এইরকম কাজ 24 ঘন্টায় আমাদের খুব কম আসে। যে ধরো তুমি পড়তে বসেছো, কিন্তু এই সময় তুমি খবর পেলে তোমার এক বন্ধু অসুস্থ হয়ে পড়েছে, কি প্রতিবেশী অসুস্থ হয়ে পড়েছে, তো তাকে নিয়ে হসপিটালে যেতে হবে। তো এখন পড়াটাও আমার কাছে আর্জেন্ট, আর ওই তাকে নিয়ে হসপিটালে যাওয়াটাও ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাহলে এই রকম কাজ যখনই আসবে তখনই আমাকে ছুটে যেতে হবে, আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। কিন্তু এই রকম কাজ 24 ঘন্টায় আমাদের নাই আসে আর কি, এরকম আসে খুব কম, ভেরি রেয়ার। নেক্সট কি বলেছি? নেক্সট বললাম যে নট আর্জেন্ট, এই আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। কীরকম? যে আর্জেন্ট মানে এখনই করতে হবে। একটা মোবাইল ফোন বাজছে, এখন যদি আমরা ভাবি যে মোবাইল ফোনটা বেজে যা কাল ধরবো, হবে না, আমাকে এখনই ধরতে হবে। কিন্তু যদি এখন ধরি তাহলে দেখবো বেশিরভাগ ফোন কলসগুলো একটাও কাজের নয়, গুরুত্বপূর্ণ নয়। আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। নেক্সট স্টেপ, নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। যে বন্ধুদের সঙ্গে গল্প করা, মোবাইল ফোন ঘাটা, এটা কোনো নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, এখনো করতে হবে না, আর তার কোনো গুরুত্বও নেই। লাস্ট, এটা হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন, যে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। কি? আমরা পড়াশোনা, মেডিটেশন, এইগুলো এখনই করতে হবে কেউ বলছে না, কিন্তু যদি করো তাহলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। মনে থাকবে চারটে জিনিস। যদি এই চারটে নিয়ম ফলো করতে পারো ডেলি 24 ঘন্টায়, তাহলে দেখবে তুমি আমি কি করে 24 ঘন্টাকে, সময়কে কাজে লাগাতে পারছি। সময়ের মূল্য বোঝো? 1 বছর সময়ের মূল্য কারা বোঝে বলতে পারবে? এই স্কুলের ছাত্রছাত্রীরা সারা বছর পড়াশোনা করে যদি অসফল হয়, তখন সে বুঝতে পারে যে 1 বছর সময়ের মূল্যটা কতখানি। কেন সারা বছর ভালো করে পড়লাম না, এরকম রেজাল্ট হয়ে গেল, এটা আমরা ভাবি যে 1 বছর সময়ের মূল্য সে বুঝতে পারে। 1 মাসের সময়ের মূল্য কে বুঝতে পারে? কোনো মাসিক কর্মী যারা সারা মাস ধরে কর্মক্ষেত্রে কর্ম করলো, কিন্তু মাসের শেষে স্যালারিটা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকলো না, বেতনটি পেল না, তখন তারা বুঝতে পারে যে 1 মাসের মূল্য কতখানি। 15 দিন বা 1 সপ্তাহের গুরুত্ব কারা বুঝতে পারে? না যারা সাপ্তাহিক বা পাক্ষিক পত্রিকার, ও জানে, ও আমায় ওখান থেকে প্রন্ট করছে, ভেরি গুড। তো সাপ্তাহিক বা পাক্ষিক পত্রিকার যারা সম্পাদক, তারা বুঝতে পারে যে ওই 15 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে আমাকে লেখা জোগাড় করতে হবে, আমাকে তার প্রুফ দেখতে হবে, তাকে সেল করতে হবে, তারা বুঝতে পারে। নেক্সট, 1 দিনের গুরুত্ব কে বুঝতে পারে?
দিন মজুরেরা, ভেরি গুড। দিন মজুরেরা বুঝতে পারে যে একদিনের গুরুত্ব কি। যদি একদিন সে দিন আনা দিন খাওয়া মানুষ কাজ জুটলে তবে সন্ধেবেলা খাবার কিনে নিয়ে গিয়ে বাড়িতে উনুনটা চড়ে, উনুন জ্বলে, কিন্তু তার আজকে যদি কাজ না জোটে সে বুঝতে পারে একদিনের গুরুত্ব কতখানি। 1 ঘন্টার গুরুত্ব কে বুঝতে পারে? একটু বড়দের জন্য এটা 1 ঘন্টার গুরুত্ব তারা বুঝতে পারে যারা পার্কে কেউ কারোর জন্য অপেক্ষা করে। এই বেলা সব একেবারে হ্যাঁ উত্তর বেরিয়ে গেল না। তো আমাদের শাস্ত্র কোনো লুকোছাপা করেনি, একেবারে প্রকাশ্যে সব কিছু বলেছেন সবাইকে যে এখন যদি আমরা কেউ কারোর জন্য অপেক্ষা করি তখন বুঝতে পারি 4টে টাইম দেওয়া আছে, 4:05 হয়ে গেলে তখন যেন মনে হয় কত যুগ কেটে গেল, কেন আসছে না, কেন আসছে না। 1 ঘন্টার গুরুত্ব। 1 মিনিটের গুরুত্ব কে বুঝতে পারে? যে 1 মিনিটের জন্য ট্রেন মিস করেছে। ভেরি গুড, এটা জোরে হাততালি ওর জন্য। বলেছে 1 মিনিটের গুরুত্ব সে বুঝতে পারে যখন কোনো প্ল্যাটফর্মে, হাওড়া হোক, শিয়ালদা হোক, এরকম বড় বড় প্ল্যাটফর্মে দূরপাল্লা ট্রেন ধরতে যাবে, যদি 1 মিনিট দেরি করে চোখের সামনে থেকে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, সে বুঝতে পারে যে 1 মিনিট সময়ের গুরুত্ব কতখানি। 1 সেকেন্ডের গুরুত্ব কে বুঝতে পারে? স্যার পরীক্ষার সময় অলিম্পিকে যে রৌপ্য বিজয়ী সে বুঝতে পারে যে 1 সেকেন্ড আগে পৌঁছালে স্বর্ণ পদক বিজয়ী হতে পারতাম, কিন্তু আমি রৌপ্য বিজয়ী হয়ে গেলাম। অলিম্পিকে যে দৌড়াচ্ছে সে 1 সেকেন্ডের গুরুত্ব বুঝতে পারে। তাহলে আমি কোথা থেকে শুরু করেছিলাম? 1 বছর থেকে 1 সেকেন্ড অবধি। তাহলে বুঝতে পেরেছো যে সময়ের গুরুত্ব আমাদের কতখানি। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে, ধিক শতধিক বহিছে সোনার গড়ি, টিক টিক টিক, যা কিছু করার আছে করে নাও ঠিক। তাহলে এই সময়ে যেমনটি করার তেমনটি আমাদের করতে হবে। তো আমি লাস্ট একটা গল্প বলে শেষ করি, সময় হয়ে গেছে। লাস্ট একটা গল্প বলে শেষ করছি। দেখো, একজন বিরাট কর্পোরেট অফিসের একজন ম্যানেজার, তিনি একটি বিরাট দামি গাড়ি চেপে সে শপিং মলে গেছে শপিং করতে। যখন শপিং মলে গিয়েছে শপিং করতে, সেখানেই দেখছে বাইরে একটা চায়ের দোকানে বাচ্চা ছেলে, চাইল্ড লেবার, সে ওই কাপ ধুচ্ছে। তো তখন তাকে দেখে তার খুব করুণা হয়েছে, দয়া হয়েছে। তো বলছে যে তুমি আমার সাথে একটুখানি ওই গাড়িতে চেপে ঘুরতে যাবে? তা বাচ্চা ছেলেটি তো একেবারে খুব আনন্দের সহকারে তার গাড়িতে উঠে পড়েছে। গাড়িতে উঠে কম্পাউন্ডটা ঘুরিয়ে যখন তাকে আবার তার চায়ের দোকানের সামনে নামিয়ে দিয়েছে, তখন সেই বাচ্চা ছেলেটি সেই কর্পোরেট অফিসের কর্মচারীটিকে বলছে, কাকু আপনি এই গাড়িটা কবে কিনেছেন? তখন সেই কর্পোরেট অফিসের ম্যানেজার তিনি বলছেন যে না, এই গাড়িটা আমি কিনিনি। তাহলে? এই গাড়িটা কিছুদিন আগে আমার জন্মদিন ছিল, জন্মদিনে আমার দাদা আমাকে গিফট দিয়েছে। তো যেই বলেছে, এক দৃষ্টে বাচ্চা ছেলেটা ওই গাড়িটার দিকে তাকিয়ে আছে। তখন সেই ভদ্রলোক বাচ্চা ছেলেটিকে বলছে, আচ্ছা তোমার ইচ্ছা করে যে তোমার জন্মদিনে কেউ এরূপ গাড়ি উপহার দিক? উত্তর কে দিচ্ছে? চাইল্ড লেবার। তার পেটে অক্ষর জ্ঞান নেই, বিদ্যে নেই। সে কিছুক্ষণ ভাববার পরে সেই বাচ্চা ছেলেটি সেই বিরাট কর্পোরেট অফিসের ম্যানেজারকে বলছে, না, আমার ইচ্ছা করে না জন্মদিনে আমাকে কেউ এরূপ একটা গাড়ি উপহার দিক। আমার ইচ্ছা করে আপনার ওই দাদার মতো হতে, কারুর জন্মদিনে যাতে আমি এরূপ গাড়ি গিফট করতে পারি। আমরা সেই রূপ দাদা হওয়ার চেষ্টা করব যে আমরা যাতে অপরের জন্মদিনে গাড়ি গিফট করতে পারি,
সেই দাদা হওয়ার চেষ্টা করো। তবে দাদা হওয়া মানে পাড়ার রংবাজ দাদা হওয়ার কথা বলছি না, যে দাদাদের কথা শুনতে হবে, মানতে হবে, এরকম নয়। তাহলে একটা বলে শেষ করি, যে 9 সে তার নিচের সংখ্যা 8 তাকে খুব করে চোখ রাঙাচ্ছে, বলছে যে দেখো আমার কথা শুনতে হবে। 8 আবার চোখ রাঙাচ্ছে 7কে, যে বলছে দেখো আমার কথা শুনে চলতে হবে। এইরূপ ভাবে এক 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 করে নাচছে সবাই, নিচের ক্লাসকে সব একবারে চোখ রাঙাচ্ছে যে আমার কথা শুনতে হবে। একেবারে এসেছে 1 কাকে চোখ রাঙাবে, কাকে শাসন করবে, কাকে শুনতে পাচ্ছি না, পিপি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না মানে 1 এর নিচে কি সংখ্যা আছে, কি সংখ্যা থাকে, 0। তাহলে 1 কাকে চোখ রাঙাবে, 0কে। এখন 0 তখন বলছে যে ভাই তুমি যদি আমাকে ভয় দেখাও, তুমি যদি আমাকে চোখ রাঙাও, তাহলে আমি কোথায় যাই, আমার তলায় আর কিছু নেই। তখন 1 বলছে যে না, আমি তোমাকে চোখ রাঙাবো না, আমি তোমাকে ভয় দেখাবো না। আমি কি করব, আমি দেখছি যে উঁচু তলার সবাই তার নিচের সংখ্যাকে ওইরূপ ভাবে ধমক দিচ্ছে, আমি তোমাকে ধমক দেব না। আমি বরং বলবো আয় ভাই তুই আমার পাশে এসে বস, তাহলে তুই আর আমি এক হয়ে 9-এর ওপরে উঠে যেতে পারবো। তাহলে 1 0 10 হয়। তাহলে তুমি আমি চাইলে অপরকে ডমিনেট করে দাদা হতে পারবো না, অপরকে যদি পাশে নিয়ে চলতে পারি তবেই জগতে শ্রেষ্ঠ দাদা হয়ে উঠতে পারবে, শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠতে পারবে, শ্রেষ্ঠ দেবতা হয়ে উঠতে পারবে। নমস্কার, ধন্যবাদ, প্রণাম।